নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব জরাসন্ধের লেখা খুব বাস্তবধর্মী একটি ছোট গল্প। গল্পের নাম ফালতু। শুনতে থাকুন আজকের গল্প ফালতু। হরিভূষণদা চলে গেলেন। শিবটা চমকে উঠল। কবে? রহমান সাহেব বললেন, এই তো ভোর 5টায়। আমি সেখান থেকেই আসছি। অফিসের এই ঘরটাতেই একটু দূরে বসছেন হরিভূষণ দত্ত। শূন্য চেয়ারখানার দিকে চেয়ে শিবটার মনটা উদাস হয়ে উঠল। এই কদিন আগেও একটা মস্ত বড় ডিবা থেকে পান বিলিয়েছেন সবাইকে। শিবটাকেও মাঝে মাঝে দিতেন। সে আপত্তি করেছে, আমি তো পান খাই না। জোর করে হাতে গুঁজে দিতেন, খাও খাও, তোমার ওই মুক্তোর মতো দাঁত 2-1 দিন খেলে ছোপ লাগবে না ওতে। কখনো বলতেন, আরে পান তো তোমাদের জন্যে। লিপস্টিকের জন্ম আর কদিন, তার বহু আগে থেকে মেয়েদের ঠোঁট রাঙাতো এই তাম্বুলের রাগ। রহমান সাহেব বললেন, অফিস ছুটি দিয়েছে এনডি, তবে চলে যাবেন না যেন। একটা শোকসভা গোছের আয়োজন করা হচ্ছে। ঘণ্টা 2 বাদে হাউজিং এস্টেটের দোতলায় উঠে সামনের দিকে নজর পড়তেই শিবটার বুকের ভিতরটা কেঁপে উঠল। তাদের ফ্ল্যাটের দরজার বাইরে মেয়ে পুরুষের ছোটখাটো একটা ভিড়। কাছে এসে দেখল একটার পর একটা চাবি ঢুকিয়ে তালা খোলবার চেষ্টা চলেছে। সবাই ওদের কাছাকাছি ফ্ল্যাটের বাসিন্দা। ভিতর থেকে শোনা যাচ্ছে তার 7 মাসের মেয়ে টিঙ্কুর এক টানা কান্না। তাড়াতাড়ি ব্যাগের ভিতর থেকে চাবি বের করল শিবটা। 2টো চাবির একটা থাকে তার কাছে, আর একটা নিয়ে বেরোয় তার স্বামী নিশীথ। কাছে গিয়ে মাথাটা ঘুরে গেল। এই যে অন্য তালা, তার মানে ভবানী তালা বন্ধ করে বেরিয়েছে। ওদিকে কেঁদে কোকিয়ে যাচ্ছে মেয়ে। শিবুর মা বললেন, মেয়ের কান্না শুনে প্রথমটায় কিছু মনে করিনি, হয়তো খিদে পেয়েছে, আয়া দুধ গরম করছে, বোতলটা মুখে ধরলেই থেমে যাবে। থামছে না দেখে বেরিয়ে এসে দেখেন তালা বন্ধ। তখন বুঝলেন আয়া নেই। এপাশে ওপাশে খবর দিলেন। যার কাছে যে চাবি আছে তাই দিয়ে খুলবার চেষ্টা করছে সবাই। শিবটা সেখানেই বসে পড়ল। এরকম করে কাঁদলে আর কতক্ষণ বাঁচবে ছোট্ট মেয়েটা? একজন বর্ষীয়সী মহিলা বললেন, একটা ঝিয়ের উপরে কচি মেয়ে ছেড়ে দিয়ে তোমরা বেরিয়ে যাও, এ কি ঠিক করো মা? শিবটার 2 চোখ ভরা জল। বলল, ওকে পই পই করে বারণ করে দিয়েছি মাসিমা, আমরা না থাকলে কখনো বাড়ি ছেড়ে বেরোবি না, তার জন্য মাস মাস বেশি টাকা দিই। কে একজন বলল, ও তো প্রায়ই বেরিয়ে যায় দুপুরবেলা। শিবুর মা শিবটার কাছেই জানতে চাইলেন, কোথায় যেতে পারে বলে মনে হয় তোমার? আমি কেমন করে জানবো? একটা ছোট মেয়ে বলল, 4 নম্বর ব্লকের তেতলায় একটা বন্ধু আছে ওর, সেখানে গিয়ে আড্ডা মারে মাঝে মাঝে। চল তো একবার দেখে আসি বলে একটি ছেলে ওই মেয়েটিকে নিয়ে বেরিয়ে গেল। ওদিকের ফ্ল্যাটের এক ভদ্রলোক মন্তব্য করলেন, না না, শুধু একটা মেয়ে বন্ধুর সঙ্গে আড্ডার ব্যাপার হলে এত দেরি করতো না, তার চেয়ে গভীর কোনো আকর্ষণ মনে হচ্ছে। হাতুড়ি টাতুড়ি নেই কারোর ঘরে? তালাটা ভেঙে ফেলো। সেই মুহূর্তে সামনের রাস্তায় একটা ঝনঝন আওয়াজ কানে এলো। মস্ত বড় একটা রিঙে একরাশ চাবি ঝুলিয়ে বাজাতে বাজাতে চলেছে তালা মেরামতওয়ালা। কয়েকজন দৌড়ে গিয়ে তাকে ডেকে নিয়ে এলো। মিনিট 10 চেষ্টার পরে খুলে গেল তালা। ছুটে গিয়ে মেয়েকে কোলে তুলে নিল শিবটা। তখন আর তার কাঁদবার মতো শক্তি নেই, থেকে থেকে শুধু ফুঁপিয়ে ফুঁপিয়ে উঠছে। অন্য দিনের চেয়ে নিশীথ সেদিন বেশ কিছুটা আগে আগে ফিরল।
একটু অবাক হলো শিপ্রাকে দেখে। আজ যে এত সকাল সকাল? শিপ্রা জবাব দিল না। টিঙ্কুকে জামা কাপড় পরাচ্ছিল। পাউডার টাউডার লাগিয়ে প্যামে বসিয়ে দিয়ে বলল, তুমি ওকে একটু দেখো, আমি চায়ের ওদিকে যাচ্ছি। ভবানী কোথায়? নেই। নেই মানে? ছাড়িয়ে দিয়েছি। ছাড়িয়ে দিয়েছ? কখন? কেন? জামা কাপড় ছাড়ো, চাটা খাও, পরে বলছি। তালা খোলার পর প্রায় আধ ঘন্টা পরে ফিরেছিল ভবানী। সঙ্গে সঙ্গে একটা কৈফিয়ত শুরু করেছিল। দেশ থেকে আমার দিদি এসেছিল, তাই টিঙ্কুকে ঘুম পাড়িয়ে। শিবটা তার আগেই তার সাজগোজের বিশেষ বহরটা দেখে নিয়েছিল। মাঝপথেই থামিয়ে দিল। থাক, আমি তো কিছু শুনতে চাইছি না। আজ পর্যন্ত তোমার যা পাওনা হিসেব করে ওই রেখে দিয়েছি। তোমার জিনিসপত্র নিয়ে এখনই চলে যাও। গলার স্বর এত শান্ত এবং বলবার ভঙ্গি এত স্বাভাবিক যে ভবানীর বুঝতে কোনো অসুবিধা হলো না। এটা একেবারে স্থির সিদ্ধান্ত এবং এরপরে আর কোনো কথা চলবে না। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর টাকাটা ও জামা কাপড় যা ছিল নিয়ে ধীরে ধীরে বেরিয়ে গেল। চায়ের টেবিলে বসে স্ত্রীর মুখ থেকে আগাগোড়া সব ঘটনাটা নিঃশব্দে শুনে গেল নিশীথ। তারপরেও কিছুক্ষণ চুপ করে থেকে বলল, অতঃপর? অতঃপর একটিমাত্র পথই খোলা আছে। নিশীথ চোখ তুলল। শিবটা নিতান্ত সহজ সুরে যোগ করল, আমার চাকরি ছেড়ে চলে আসা। হ্যাঁ? রীতিমতো আটকে উঠল নিশীথ। মাথা খারাপ নাকি? মাস মাস অতগুলো টাকা, সংসার চলবে কি করে? সেটা তুমি জানো, সে দায়িত্ব তোমার। মানলাম, কিন্তু দায়িত্বটাই তো সব নয়। সামর্থ্য। এক কাজ করো, তুমি বরং কদিনের ছুটির দরখাস্ত পাঠিয়ে দাও। আমি দেখি চেনাশোনার সোর্স থেকে একটা ভালো বিশ্বাসী। না না, আর কোনো ভবানীর উপরে মেয়ের ভার দেব না। আহা, সবাই কি এক নাকি? সব এক। যাক, তুমি এখন বেরোচ্ছ না তো? আমি টিঙ্কুকে একটু বেরিয়ে নিয়ে আসি। অর্থাৎ যে কথা সেই কাজ। নিজেকে তখন থেকেই আয়ার কাছে বহাল করল শিবটা। রাত্রে খাওয়া দাওয়ার পর নিশীথই আবার কথাটা তুলল। তোমার পয়েন্টটা আমি বুঝতে পারছি শিবটা। কোনো লোকের হাতে অতটুকু বাচ্চা ফেলে রেখে আমাদের দুজনের অতখানি সময় বাইরে থাকা চলবে না। তাহলে আমি থাকি, তুমি যেমন বেরোচ্ছিলে বেরো। মানে? মানে অতি সহজ, আমার মাইনে তোমার চেয়ে অনেক কম। তা দিয়ে 15 দিনও চলবে না। বরং তোমার আয় কষ্টে সৃষ্টে কোনো রকমের ডাল ভাতে সংস্থান হতে পারে। আর টিঙ্কুকে তুমি সামলাবে? পারবো না বলছো? খুব পারবো। দিন কয়েক তালিম দিয়ে দিও, ঠিক ম্যানেজ করে নেব। সিরিয়াসলি বলছো? তবে কি, তুমি কি মনে করেছো ঠাট্টা করছি? না না, সে হয় না, বেশ দৃঢ়ভাবে বলল শিবটা। তুমি পুরুষ মানুষ, ঘরে বসে বাচ্চা মানুষ করবে, আর আমি চাকরি করতে বেরোবো? এ কখনো সম্ভব? লোকে কি বলবে? দেখো, লোকে অনেক কিছু বলে, যা শুনতে গেলে সংসারে থাকা চলে না। 7 দিনের ছুটি নিল শিবটা। তার মধ্যে আরও 2 দিন এই নিয়ে তর্ক চলল। নানাভাবে নানা যুক্তি দিয়ে স্ত্রীকে বোঝাতে চেষ্টা করল নিশীথ। এছাড়া অন্য পথ নেই। শিবটা যে বুঝল না তা নয়। তার বক্তব্য হলো, এটা ঠিক যুক্তির প্রশ্ন নয়। আসলে তোমার আমার দুজনেরই সংস্কারে বাঁধবে। কি সংস্কার? পুরুষের কাজ বাইরে, আর মেয়েরা ঘর সংসার নিয়ে থাকবে? তুমি তো দেখছি সেকেলে ঠান দিদিদেরও হার মানালে। অফিসের কোঅপারেটিভ সোসাইটি থেকে কিছু টাকা ধার নিয়ে হায়ার পারচেজ নিয়মে একটা ফ্রিজ কিনল শিবটা। ঠিকা ঝিয়ের সাহায্যে দুবেলা রান্না সেরে তাড়াতাড়ি খেয়ে নিয়ে মেয়ে আর তার বাবার জন্য সব কিছু গুছিয়ে রেখে
9টার মধ্যেই বেরিয়ে পড়ে। বেরোবার সময় রোজ একবার করে বলে যায় কখন কি করতে হবে। নিশীথ হাসে। আমাকে কি ভাবো বলো দিকিন, একেবারে আনাড়ি? না, তুমি খুব পাকা গিন্নি। এই, তোমার সিগারেট আনতে হবে তো? না, কালই তো আনলে। দরকার হলে বলো কিন্তু। এই বলাটা নিশীথের পক্ষে এখনো ঠিক সড়গড় হয়ে ওঠেনি। নিজস্ব খরচ বলতে ওই একটাই তো, তার জন্যে স্ত্রীর কাছে হাত পাতা। তাই মাঝে মাঝে প্যাকেট খালি হয়ে গেলেও জানতে দেয় না। অনেক দিনের অভ্যাস, গাটা কেমন ম্যাজ ম্যাজ করে, তবু চুপ করে থাকে। শিবটার যখন মনে পড়ে নিজেই নিয়ে আসে। ঠিক আছে, একলা আসে। সে চলে যাওয়ার পর মেয়ের যা কিছু কাজ, স্নান করানো, খাওয়ানো, জামা জাঙ্গিয়া, কাঁথা বদলানো, সব নিজেই করে। 4টে বাজলে আর এক প্রস্ত সাজগোজ, তারপর ট্রামে করে বেড়াতে নিয়ে যাওয়া। প্রথম প্রথম সব কিছুর মধ্যে একটা নূতনত্বের স্বাদ ছিল। বেশ উৎসাহ নিয়েই করত। ক্রমে সব কিছুই একঘেয়ে এবং পরে বিরক্তিকর হয়ে উঠল। মাঝে মাঝে টিঙ্কু যখন কাঁদতে শুরু করে এবং কিছুতেই থামতে চায় না, তখনই বড় অসহ্য লাগে। তাছাড়া এত কাজ সত্ত্বেও নিজেকে বেকার ছাড়া আর কিছুই ভাবতে পারে না। তার একটা গ্লানি আছে। নিশীথ অনুভব করছিল, তাতেই যেন দিন দিন আচ্ছন্ন হয়ে পড়ছে মনটা। শিবটা ফিরে এলে তার ছুটি। একবার একটু ঘুরতে বেরোয়। বন্ধু বান্ধবদের আড্ডায় বড় একটা যায় না। কোনো পার্কে গিয়ে বসে, কিংবা রাস্তায় খানিকটা উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা। সব কিছু থেকেই নিজেকে যেন বিচ্ছিন্ন বলে মনে হয়। একদিন বেরোতে গিয়ে পাশের একটা ফ্ল্যাটের পর্দা ঢাকা জানলার ওধারে নিজের নামটা কানে যেতেই থমকে দাঁড়ালো নিশীথ। শিবুর মার গলা। বউটাকে ধরেছিলাম, নিশীথকে তো আজকাল বেরোতে দেখি না বৌমা। বললে ছুটিতে আছেন। এই কিরকম ছুটি রে বাবা, এর কি আর শেষ নেই? আসলে চাকরি নেই, তাই আর কি করবে, ঘরে বসে হাঁড়ি ঠেলছে, ছেলে মানুষ করছে, আর বউ রোজগার করে খাওয়াচ্ছে। মুখে আগুন এমন বেটা ছেলের। আরেকদিন যখন মেয়েকে নিয়ে বেড়াতে যাচ্ছে, তখন পাড়ার এক ফচকে ছোকরা বলে উঠল, তা বেশ চাকরি পেয়েছেন দাদা, আমাদের এইরকম একটা জুটিয়ে দিন না। নিশীথের চাকরি ছিল একটা খবরের কাগজের অফিসে, বিজ্ঞাপন বিভাগে। মালিক ওকে ছাড়াতে চাননি। শরীর খারাপের অজুহাত দেখিয়ে কিছুদিনে ছুটি নিয়েছিল। তারপর আর ওমুখও হয়নি। এবার একটা রবিবার দেখে তার সঙ্গে বাড়িতে দেখা করল এবং চাকরি ছাড়ার আসল ব্যাপারটা খুলে বলল। ভদ্রলোক হেসে বললেন, তাহলে তো আচ্ছা ফাঁদে আটকে গিয়েছেন দেখছি, কিন্তু এ তো বরাবর চলতে পারে না। মিসেসকে বুঝিয়ে বলুন এবং দেখে শুনে আরেকটি লোক রাখুন। আজকাল বেশিরভাগ বাড়িতেই তো বাচ্চারা ঝিয়ের হাতে মানুষ হচ্ছে। নিশীথ বলল, বুঝিয়ে কোনো লাভ হবে না, তবে আপনি একটা সুরাহা করতে পারেন। কিভাবে বলুন? নাইট শিফটে একটা কাজ দিন। কি কাজ? প্রুফ রিডিং। এক সময় করতাম, অভ্যাসটা কিছুদিন ঝালিয়ে নিলেই চালিয়ে দিতে পারবো। সঙ্গে সঙ্গে হলো না। কিছুদিন অপেক্ষা করবার পর ওই অফিসেই প্রুফ দেখার কাজে বহাল হলো নিশীথ। রাত 10টা থেকে 2টো। অন্যান্য বিভাগেও নাইট ডিউটি আছে। কোম্পানির গাড়ি সবাইকে বাড়ি পৌঁছে দেয়। শিবটার শুরু থেকে আপত্তি ছিল। রোজ রোজ রাত জাগলে শরীর টিকবে কেন? রোজ তো নয়, সপ্তাহে 4 দিন, তাই বা কম কি? আমার কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু এ তরফে অসুবিধা যথেষ্ট। রাত 3টে উঠে দরজা খুলতে হয়। কোনো কোনো দিন ঘুম ভাঙে না। নিশীথকে 2-3 বার বেল টিপতে হয়। আওয়াজটা ভীষণ কানে লাগে। মাঝে মাঝে টিঙ্কুও জেগে ওঠে, তারপর আর ঘুমোতেই চায় না। কচি ছেলের কাঁচা ঘুম ভাঙিয়ে দিলে যা হয়।
একদিন বাড়ি ঢুকেই শুনতে হলো, আর পারি নে বাপু, সারাদিনে 1 মিনিটের বিশ্রাম নেই, তার উপরে রাত দুপুরে। কথাটা, বিশেষ করে তার বিরক্তি মাখানো সুরটা, নিশীথের ভালো লাগলো না। মুখে কিছু বলল না, কিন্তু মনটা খিঁচড়ে রইল। খাটনি, বিশ্রামের অভাব, এসব যেন শুধু ওর একার। সবাই নিজের দিকটাই দেখে। দিন কয়েক পরে সন্ধ্যাবেলা আশেপাশের ফ্ল্যাট থেকে 3-4টি ভদ্রলোক এবং একজন মহিলা গম্ভীর মুখে ঢুকলেন ওদের বসবার ঘরে। একজনের হাই ব্লাড প্রেশার, রোজ শোবার আগে ঘুমের বড়ি খেতে হয়। একটু রুক্ষভাবেই বললেন, আপনার জন্য তো দেখছি পাড়া ছেড়ে চলে যেতে হবে মশাই। রাত দুপুরে কানের কাছে ইলেকট্রিক বাজার বাজতে থাকলে ঘুমোয় কার সাধ্যি? আরেকজন হার্টের রুগী, ডাক্তার বলেছেন টেক কমপ্লিট রেস্ট, কিন্তু ঘরের পাশে এরকম ডিস্টারবেন্স চলতে থাকলে। মহিলাটির গেঁটে বাত, যন্ত্রণায় ঘুম আসেই না। 2:30-3টের সময় একটু তন্দ্রা মতো এসেছে কি আসেনি, ওই বিকট আওয়াজ। বাকি কজনের অভিযোগ শুনবার আগে নিশীথ বলল, আচ্ছা আচ্ছা, আজ থেকে আর বেল বাজবে না। সেদিন থেকে অফিসেই একটা সোফার উপরে বাকি রাতটা কাটিয়ে দেবার ব্যবস্থা করল। শিবটার প্রশ্নের উত্তরে বলল, ওখানেই শোবার বন্দোবস্ত আছে। একটা বিছানা তো চাই, আমি গুছিয়ে রেখে দেব, যাবার সময় নিয়ে যেও। দরকার নেই, গম্ভীরভাবে বলল নিশীথ। তাহলে শোবে কিসে? এই প্রশ্নের উত্তর না দিয়ে স্ত্রীর সামনে থেকে সরে গেল নিশীথ। তোমার সঙ্গে একটা কথা আছে বৌমা। শিবটা অফিস থেকে ফিরছিল। শিবুর মা তাকে রাস্তার একধারে নিয়ে আর একটু গলা খাটো করে যোগ করলেন, কিছু মনে করো না, তোমাকে নিজের মেয়ের মতো করে দেখি বলেই বলছি। নিশীথ যে সারা রাত বাড়ি ফেরে না, এ নিয়ে অনেক কথা উঠছে পাড়ায়। ওর তো নাইট ডিউটি, বাকি রাতটা অফিসে শোবার ব্যবস্থা আছে। তাই বুঝি? তাই বুঝি তোমাকে বুঝিয়েছে? তুমি বড্ড সরল বৌমা, একালের মেয়ের মতো নও। আমাদের খবর কিন্তু অন্য রকম। শিবটা মনে মনে বিরক্ত হলো, কিন্তু কিছু বলল না। তিনি এবার ফিসফিস করে বললেন, সকালে যখন ফেরে কিরকম টলতে টলতে আসে লক্ষ্য করনি? না না, টলতে টলতে আসবে কেন? তুমি খেয়াল করনি? ছেলেটা খারাপ রাস্তা ধরেছে। তুমি একটু শক্ত হও বৌমা, পুরুষ মানুষকে অতটা বিশ্বাস করতে নেই, তার উপরে কাঁচা বয়স। বলে কোনো একটি দরকারি কাজের নাম করে চলে গেলেন। শিবটা কথাটাকে মন থেকে উড়িয়ে দিতে চাইল, কিন্তু কোথায় যেন একটু রেস্ট রয়ে গেল। পরের দিন মনে হলো নিশীথের পা দুটো সত্যি যেন ঠিকমতো পড়ছে না। মুখ শুকনো, চোখের কোণে কালি, কণ্ঠার হাড় বেরিয়ে এসেছে, চুলগুলো উস্কো খুস্কো। নিজেকে বোঝালো বড্ড ধকল যাচ্ছে শরীরের উপর দিয়ে। রাত জেগে কাজ, তার উপরে ভালো করে ঘুমোতে পায় না। কিন্তু শুধু সেই জন্যেই কি? পাড়ার বউ, 3-4টি ছোকরা বৌদি বৌদি করে ভাব জমাতে আসতো মাঝে মাঝে। শিবটা বিশেষ আমল দেয়নি বলেই অনেকদিন তাদের দেখা যায়নি। এবার একদিন এলো, রাত 9টা। নিশীথ সবে বেরিয়েছে। মেল শুনে শিবটা গিয়ে দরজা খুলেই বলল, উনি তো বাড়ি নেই। জানি, আপনার কাছেই আমাদের দরকার, বলল একজন। শিবটা দোরগোড়ায় দাঁড়িয়েই বলল, কি দরকার বলুন? দেখুন, আমরা পাড়ার ছেলে, পাড়ার সবার ভালো মন্দ দেখা আমাদের কর্তব্য। তাই বলছিলাম, নিশীথদার হালের চালচলন কিন্তু তেমন সুবিধের নয় বৌদি। আপনাদের আর কিছু বলবার আছে? আপনি ডাক করলেন মনে হচ্ছে, কিন্তু। বাকিটা না শুনেই দরজা বন্ধ করে দিল শিবটা। কিন্তু মনের মধ্যে
যে এক রাশ ক্ষোভ, বিরক্তি, দুশ্চিন্তা, যার কোনোটারই কোনো স্পষ্ট ভিত্তি নেই, হুড় হুড় করে ঢুকল। তার দরজা তো বন্ধ করতে পারল না। পরের দিন সকালে চায়ের পাট মেনপার সঙ্গে সঙ্গেই শিবটার প্রথম কথা হলো, তোমাকে এ চাকরি ছাড়তে হবে। কেন? কেন বোঝাতে হলে অনেক সময়ের দরকার, যা আমার হাতে নেই। আর যদি তুমি না ছাড়ো, আমি আজই রিজাইন দিচ্ছি, তারপর যা হবার হবে। তার মানে কতগুলো বদমাশ লোক আমার বিরুদ্ধে কী সব লাগাচ্ছে, আর তুমি তাদের কথায় নাচছ। তেমনই কিন্তু তোমার সম্বন্ধেও। আমার সম্বন্ধে? চোখ বড় বড় করে তাকালো শিবটা। নিশীথ জবাব দিল না। শিবটা চায়ের কাপ প্লেটগুলো গুছিয়ে তুলছিল। বন্ধ রেখে সামনে চেয়ারে বসে পড়ে বলল, কি শুনেছ তুমি? কি শুনেছ আমার সম্বন্ধে? বলো। নিশীথ কি একটা বলতে যাচ্ছিল, বাইরে থেকে কে বেল টিপল। আহ বলে উঠে গিয়ে দরজা খুলে অবাক হয়ে তাকিয়ে রইল। একটি প্রৌঢ়া বিধবা মহিলা ঢুকতে ঢুকতে বললেন, হাঁ করে তাকিয়ে আছিস যে? ওমা, চিনতে পারছিস না? মাসিমা, মাসিমা বলে প্রায় চেঁচিয়ে উঠল নিশীথ এবং ছুটে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করল। তিনিও ওর মাথায় হাত রেখে বললেন, থাক থাক, তুই অত রোগা হয়ে গেছিস কেন নিশীথ? শিবটাও হাসি মুখে এগিয়ে এসে পায়ের ধুলো নিতে তারও চিবুকে হাত রেখে বললেন, ও মা, তোমাকেও তো ভালো দেখাচ্ছে না বৌমা। আমার দিদিভাই কই, কেমন আছে? ভালো। তুমি একা নাকি মাসিমা? জিজ্ঞাসা করলো নিশীথ। কি করব বল, তোরা তো আর খোঁজ খবর নিবি নে, তাই আমি এলাম। তারপর থেমে থেমে বললেন, কাল গেরোন আছে না? একটা মস্ত বড় দল জুটে গেল, বেরিয়ে পড়লাম তাদের সঙ্গে। ভাবলাম গঙ্গায় একটা ডুব দিয়ে যাই। খুব ভালো করেছ। তোদের খবর কি? দুজনেই তো চাকরি করি শুনেছি, তা বাচ্চাটাকে কে দেখে? মোশো, জিরো, তারপর বলছি সব। দুদিন ওরা কেউই আর অফিসে গেল না। গঙ্গা স্নান ইত্যাদি মিটে যাবার পরে সন্ধ্যার পর তিনজন একত্র হলো। নিশীথই তুলল ওদের সমস্যার কথা। অল্প বয়সে মা মারা যাবার পর এই মাসির কাছেই সে মানুষ। অনেকদিন যোগাযোগ নেই। উনি থাকেন বর্ধমানে, নিজের বাড়িতে। মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে, ছেলেরা চাকরি বাকরি করেন, ছেলেপিলে নিয়ে বাইরে। একটি অনেক দিনের ঝি নিয়ে উনি একাই থাকেন। সব মন দিয়ে শুনে বললেন, আমাদের কালে সব সংসারেই দু একটি ফালতু মেয়ে মানুষ থাকতো। এই পিসি, খুড়ি, বিধবা বড় বোন, ওই রকমেরই কোনো ঝাড়া হাত পা নিজের লোক, তারাই ছেলেপিলে মানুষ করত। মায়ের গায়ে বাতাসটুকুও লাগতো না। আমার তো তিনটেকেই টেনে তুলেছেন আমার বিধবা এক যা। এখন দিন বদলে গিয়েছে, এক দেবা আর এক দেবী নিয়ে সংসার। একটা বাচ্চা হলেই মুশকিল, আয়া ফায়া ছাড়া গতি নেই। তারা মাইনে নেয়, কাজ করে। প্রাণের টান বলে যে একটা জিনিস, তা আসবে কোত্থেকে? একটুখানি থেমে শিবটার দিকে ফিরে বললেন, তা এক কাজ করো, দিদি ভাইকে আমার কাছে রেখে দাও। তোমরা ছুটি ছাটা হলেই চলে যাবে, বেশি দূরে তো নয়। শিবটার চোখ উজ্জ্বল হয়ে উঠল। এরকম একটা প্রস্তাব তার স্বপ্নেরও বাইরে। নিশীথ বলে উঠল, তুমি সত্যি নেবে মাসিমা? তুমি সত্যি নেবে? ও মা, নেব না কেন? তোর মেয়ে কি আমার পর? শিবটা বলল, কিন্তু আপনার যে বড় কষ্ট হবে মাসিমা, এই বয়সে একটা কচি বাচ্চার ঝামেলা। বয়স হয়েছে বটে,
তা আমরা তো তোমাদের মতো দালদা যুগের মানুষ নই মা। খাঁটি দুধ ঘি খাওয়া শরীর, এখনো কিছু শক্তি রাখি। মুশকিল হতো ও যদি মায়ের দুধ খেত। তা সেসব পারতো তোমরা নার্সিংহোম ফার্সিংহোম কি বলে সেখান থেকে চুকিয়ে ফেলো। এখানেও বোতল টানে, ওখানেও তাই টানবে। বাকি সব আমার ওপরে ছেড়ে দাও। আমার অসীমের ছোট ছেলেটাকে এই তো সেদিন 5 বছরের করে তারপরে বাবা মার কাছে পাঠিয়ে দিলাম। এই অভ্যাস আছে। শেষ হলো আজকের গল্প। জরাসন্ধ অর্থাৎ চারুচন্দ্র চক্রবর্তী লেখা গল্প ফালতু। খুব সুন্দর একটি গল্প এবং বাস্তব সমস্যা নিয়ে লেখা গল্প। এই সমস্যা আজকের ব্যস্ত জীবনে প্রায় প্রতিটি ঘরেই। নিশীথ এবং শিপ্রার সমস্যা কিছুটা মিটল, মাসিমা মেটালেন। মাসিমা ছোট টিঙ্কুকে সাথে নিয়ে যেতে চাইলেন এবং নিজের দায়িত্বেই মানুষ করে দিতে চাইলেন। কিন্তু আমি ভাবছি অন্য কথা। শিপ্রা নিশীথ কিভাবে ছেড়ে থাকবে অতটুকু বাচ্চাকে? সেটাও তো একটা সমস্যা। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? যদি আমার পাঠ, গল্প নির্বাচন আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আমার কবিতা পাঠ চ্যানেলে জরাসন্ধের লেখা আরও একটি ছোট গল্প অনামিকা পড়েছি কয়েকদিন আগেই। যারা শোনেননি অবশ্যই শুনে দেখুন এবং যারা পুরনো গল্প শুনতে ভালোবাসেন তাদের অনুরোধ রইল হেমলতা দেবীর লেখা হাড়তলা শোনার। শুনলে কিন্তু মতামত জানাতে ভুলবেন না। সবাই খুব খুব ভালো থাকুন এবং থাকুন পরের গল্পের অপেক্ষায়।